অম্বুবাচী বন্ধুরা, যার জন্য অপেক্ষা করে থাকে আপামর দেশবাসী। হিন্দু ধর্মে একটি অত্যন্ত রহস্যময় ধর্মীয় অনুষ্ঠান হলো এই অম্বুবাচী। কি এই অম্বুবাচী? এই অম্বুবাচী কেন পালন করা হয়? 2025 সালে এই অম্বুবাচী কখন পড়েছে এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবে কবে, এবং সর্বোপরি এই অম্বুবাচী কিভাবে পালন করতে হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটিতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে এবং আপনার উপকারে আসবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো কিছু জানতে বা আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে তা জানাবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনি সমৃদ্ধ হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন। পারলে যারা অম্বুবাচী পালন করতে চায় বা এই প্রসঙ্গে জানতে চায় তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই সংক্রান্ত সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন বন্ধুরা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম। কেউ একে অম্বুবাচী বলে, কেউ অমাবতী বলে, কেউ একে আবার রজ উৎসবও বলে থাকে। আমাদের হিন্দু শাস্ত্রে এই পৃথিবীকে মাতা হিসাবে গণ্য করা হয়েছে। পবিত্র বেদেও বলা হয়েছে এই পৃথিবীকে ধরিত্রী মাতা। আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান। অম্বুবাচী রীতির পিছনেও রয়েছে পৃথিবী আমাদের মা, এটি দৃঢ় বিশ্বাস। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করার সনাতন সংস্কারে অম্বুবাচীর উৎস। ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনই অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবচেয়ে শ্রেয় কাল বলে গণ্য করা হয়। প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্য নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি হিসাবে গণ্য করা হয় এবং তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়, আর তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এই অম্বুবাচী নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে জমি চাষ করত। বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেয়ের ঋতুকাল বা রজস্বল্য হয়, একজন নারী তার পরেই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনই প্রত্যেক বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল গণ্য করা হয়। আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসাবে সমার্থক গণ্য করা হয়। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণর সঙ্গে পালন করা হয়। নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময়ে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী এখানে জমায়েত হন। তবে অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির এই সময় বন্ধ রাখা হয়। অম্বুবাচীর নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বা বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়। আর এই অম্বুবাচী বা অমাবতীর 3 দিন ধরিত্রী মাতাকে রজস্বল্যা হিসাবে যেহেতু গণ্য করা হয়, তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে। যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা, এরা কেউই রজস্বল্যা পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই দিন। প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখে শুরু হয় এই অম্বুবাচীর প্রবৃত্তি এবং তা 3 দিন ধরে চলে এবং শেষ হয় 10 তারিখে। বন্ধুরা, এই বছর 2025 সালে 1432 বঙ্গাব্দে এই অম্বুবাচী পড়েছে আগামী 7ই আষাঢ় রবিবার দিন। রবিবার দুপুর 2:57 থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। একে বলা হয় অম্বুবাচী প্রবৃত্তি।
এবং এই অম্বুবাচী থাকবে 10ই আষাঢ় বুধবার পর্যন্ত। আর অম্বুবাচীর নিবৃত্তি হবে দুপুর 3:21 পর্যন্ত, অর্থাৎ শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রার সমাপ্তি হবে। বন্ধুরা, অম্বুবাচীর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত। শাস্ত্রমতে এই অম্বুবাচীর 3 দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভকর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। আর কৃষি সংক্রান্ত কোনো কাজ এই সময় কখনোই করা যায় না। আর চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না। এই সময় গৃহের বা মন্দিরের বিভিন্ন মাতৃ দেবীকে যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, মা চণ্ডীর মূর্তি বা বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তাহলে তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয়। এই সময় ঘরের বিভিন্ন দেবদেবীর পূজার সময় কখনোই মন্ত্র পাঠ করা উচিত নয়। কেবলমাত্র ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে। তবে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্রপাঠ করতে পারবেন। অম্বুবাচীতে গুরু পুজো করা যায়। এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন। আদিশক্তির বিভিন্ন মূর্তিতে বা পটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই দেবদেবীর মূর্তি বা পট এই সময় স্পর্শ করা উচিত নয়। এবং অম্বুবাচীর প্রবৃত্তির পর দেবীর আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করতে হয়। দেবীকে এরপর আম ও দুধ নিবেদন করতে হয়। বন্ধুরা, এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্যই হলো ধরিত্রীকে মাতা হিসাবে গণ্য করা এবং আমরা সকলেই ধরিত্রীর সন্তান। তিনি আদিশক্তির রূপ। তাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। আশা করি প্রিয় বন্ধুরা এই ভিডিওটি থেকে অম্বুবাচী সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। আর ভিডিওটি যদি আপনাকে সমৃদ্ধ করে বা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করতে ভুলবেন না। আর পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।